পরপর বোমা বিস্ফোরণে কেঁপে উঠল ভারত পাকিস্তান নেপথ্যে কি? যুক্তরাষ্ট্রের গেম চেঞ্জার কি তাহলে আল সারা? এবার সিরিয়াকে দিয়ে ইরানকে ঠেকাতে চাইছেন ট্রাম্প। ভারতের আসামে উৎখাত বাংলাভাষী মুসলিম সহ প্রায় ৬০০ পরিবার। এবং রুশ সেনাদের কুয়াশা অভিযান, ঘনিয়ে আসছে কি ইউক্রেনের পতন? দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম আজকের আলোচ্য বিষয়গুলো। আজ আমার সাথে আলোচনার জন্য স্টুডিওতে আছেন আমার সহকর্মী মোহাম্মদ রকিব এবং মীর ফজলে রাব্বি। আমি শুরুতেই মোহাম্মদ রকিব আপনার কাছে আসতে চাই। এই যে আমরা দেখলাম পরপর ভারত এবং পাকিস্তানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটলো এবং দুই দেশই মোটামুটি ভারতের গোয়েন্দা সূত্র কিন্তু এটা পাকিস্তানকে যেন এই জন্য দায়ী করতে চায়, তাদের জঙ্গি সংগঠনগুলোকে। পাকিস্তানের দিক থেকেও ভারতকে দায়ী করা হচ্ছে। এই যে দুই দেশের সম্পর্ক কি এর ভেতর দিয়ে নতুন করে উত্তেজিত হওয়ার দিকে যাচ্ছে এবং পরপর দুটি দেশে এই বোমা হামলা, এটা কি আমাদের এই অঞ্চলকে অস্থিতিশীল করার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখতে পারে কিনা, এর কোনো পূর্বাভাস কিনা এটা? ঠিক তাই। আসলে আপনি জানেন যে ২০২৫ সালে পেহেলগাম হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল, তার মধ্যে একটা পর্যায়ে যে প্রায় ২ সপ্তাহের ওই যুদ্ধ চলেছে, তারপরে এই যুদ্ধ একটা সিজফায়ারের দিকে যায়। কিন্তু তারপরে আবার নতুন করে সম্প্রতি সময়ে গত সোমবার ভারতের লালকেল্লার সামনে ভারতের রাজধানী দিল্লিতে লালকেল্লার সামনে যে মেট্রো স্টেশন, সেখানে এক বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে প্রায় ১২ জনের মতো নিহত হয়েছে, তো আহত প্রায় ২০ জনের বেশি। তো ঠিক তার পরের দিন আমরা জানি যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের শ্রীনগরের একটা কোর্ট বিল্ডিংয়ের সামনে একটি আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে এবং এতে প্রায় একই রকম ১২-১৩ জনের মতো নিহত হয় এবং আহত প্রায় ৩০ জনের মতো হয়। তো এই ঘটনাটা ২০২৫ সালের মধ্যে প্রায় ৬ মাসের ব্যবধানে এটি ঘটলো এবং এই ঘটনাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই জন্য যে দুইটা দেশের রাজধানীতে এই একই রকমের প্রায় ঘটনা ঘটে এবং এটা পারস্পরিকভাবে তারা পরস্পরকে দায়ী করার চেষ্টা করেছে। ভারতের দিক থেকে যদিও স্পষ্টভাবে এখন পর্যন্ত, আপনি যেটা বললেন যে এখন পর্যন্ত স্পষ্টভাবে বলা হয়নি যে আসলে কারা এর জন্য দায়ী, কিন্তু তারা বলছে যে তারা অধিকতর তদন্ত করছেন এবং তারা এই হামলা যারাই করে থাকুক এর পেছনে গভীরে তারা প্রবেশ করবেন, তাদের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে এবং গভীরে প্রবেশ করবে এবং তারা প্রকৃত অপরাধীকে খুঁজে বের করবে এবং তারপরে তাকে বিচারের আওতায় আনবেন তাদেরকে। তো এর মধ্যে দিয়ে ডেফিনেটলি আপনি যেটা বললেন যে এই অঞ্চলকে অস্থিতিশীল করবে কিনা, নিশ্চিতভাবে বলা যায় যে ভারত পাকিস্তান দুইটি পরাশক্তি দেশ, এরা যদি এই ধরনের বৈরী অবস্থার মধ্যে থাকে, এই অঞ্চল কোনোভাবেই স্থিতিশীল, অঞ্চলের শান্তি শৃঙ্খলা কখনোই স্থিতিশীল থাকবে না। শুধু ভারত পাকিস্তান না, আমরা দেখতে পাচ্ছি যে সম্প্রতি সারা বিশ্বে এক ধরনের ভূ রাজনৈতিক এবং ক্ষমতার পালাবদল চলছে। এর মধ্যে আমরা জানি যে হোয়াইট হাউসে প্রথমবারের মতন গিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল সারা। উনি বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। এ ব্যাপারে আপনার কাছে জানতে চাচ্ছি মীর ফজলে রাব্বি, এই বৈঠকটি আসলে উদ্দেশ্য কি ছিল এবং এটার ভেতর দিয়ে আসলে সিরিয়া এবং মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে কি ধরনের বদল আসতে যাচ্ছে আমরা কি জানছি? নিঃসন্দেহে সিরিয়ার জন্য এটি আসলে দীর্ঘ আন্তর্জাতিক বিচ্ছিন্নতা থেকে বের হওয়ার একটি প্রক্রিয়া আমরা বলতে পারি। কারণ আমরা জানি বাশার আল আসাদের সময়কাল থেকে আসলে সিরিয়া আন্তর্জাতিকভাবে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়ছিল। সেই দৃষ্টিকোণ থেকে ডোনাল্ড ট্রাম্পের সাথে হোয়াইট হাউসে আহমেদ আল সারার যে সাক্ষাৎকার, সেটি আসলে সিরিয়ার জন্য তো বটেই, পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটি বড় কূটনৈতিক পরিবর্তনের ইঙ্গিত। ডোনাল্ড ট্রাম্প তিনি আসলে একটি ম্যান্ডেট নিয়ে অথবা একটি পরিকল্পনা নিয়ে হয়তোবা আহমেদ আল সারার সাথে সাক্ষাৎ করেছেন। অন্যদিকে সারারও তার দৃষ্টিকোণ থেকে বা তার জায়গা থেকে বেশ কিছু পরিকল্পনা, বেশ কিছু ভিশন ছিল। যদি সিরিয়ার কথা বলতে চাই, অবশ্যই এখানে তারা শুরুতেই ট্রাম্পকে আল সারা বলে দিয়েছেন যে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে এখনই তারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। অন্যদিকে ট্রাম্প আবার সারাকে বলছেন যে তিনি মধ্যপ্রাচ্যের শান্তি বাহক হিসাবে অনেক বড় একটি শক্তি। তিনি সারাকে মধ্যপ্রাচ্যের শান্তির বাহক হিসাবে এবং ইরানকে নিয়ে একটা পলিটিক্স আছে অবশ্যই, এবং ইরানের প্রভাব মোকাবেলা নিয়ে আসলে সারাকে তিনি অনেকটা ব্যবহার করতে চাইছেন, যেহেতু এই অঞ্চলে সারাকে তিনি অনেকটা ট্রাম্প কার্ডের মতো ব্যবহার করতে চাইছেন, যেন ইরানের প্রভাব মোকাবেলা করার জন্য সারার উপরে তিনি একটু ভরসা করতে পারেন। এছাড়াও সিরিয়ার যে জ্বালানি খাত, সেখানে বিনিয়োগ করার ব্যাপারেও হচ্ছে ট্রাম্পের
কিছু পরিকল্পনা থাকতে পারে। মোহাম্মদ রকিব, আবার আপনার কাছে একটু ফিরতে চাই এবং এই আমাদের উপমহাদেশের ইস্যু নিয়ে, সেটা হচ্ছে ভারতে আমরা জানি যে বাংলাদেশ সংলগ্ন যে আসাম রাজ্য, আসাম প্রদেশে, সেখানে সম্প্রতি প্রায় 600 বাংলাভাষী মুসলিম, তারা সবাই মুসলিম, 600 পরিবারকে উচ্ছেদ করেছে ওই দেশের মানে ওই প্রদেশের যে মুখ্যমন্ত্রী তার নেতৃত্বাধীন প্রশাসন, এবং 600 পরিবারের মতো উচ্ছেদ করা হয়েছে। এবং ওখানকার সংশ্লিষ্টরা বলছে যে এই পরিবারদের মধ্যে বেশিরভাগই বাংলাভাষী মুসলিম, যাদেরকে মিয়া বলে ডাকা হয় এবং অবমাননা হিসেবে এইভাবে তাদের ডাকা হয় এবং তাদেরকে উচ্ছেদ করা হয়েছে। এবং আমরা জানি যে গত এই আমাদের এখানে অন্তর্বর্তী সরকার আসার পরপরই পুশিনের ঘটনা ঘটছে ভারত থেকে। এই যে সম্পর্ক এবং এই পুশিনের সাথে এই উচ্ছেদ কার্যক্রমগুলির সম্পর্ক আছে কিনা, বা যাদের উচ্ছেদ করা হচ্ছে, এটা কি বিজেপি সরকারের, মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকারের রাজনীতি আসলে কোন দিকে এটাকে মানে নিয়ে যেতে চাইছে? এর রাজনীতির মানে এর ভেতরের নেপথ্য কারণগুলো আমাদের জানাবেন। আসলে আপনি জানেন যে আসাম রাজ্যটি আসলে বাংলাদেশের লাগোয়া একটি প্রদেশ ভারতের। তো এই প্রদেশের এদের বাংলাভাষী অনেক মুসলমানরা সেখানে বসবাস করেন, এবং এই যে বৈষম্যমূলক সাম্প্রদায়িক আচরণ সেই রাজ্য সরকারের, আপনি যেটা বললেন যে প্রায় 600-র মতো পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। একটি বনভূমিতে তাদের আবাসস্থল ছিল এবং তাদেরকে ওই বনভূমিতে তারা অবৈধভাবে বসবাস করছিলেন এরকম অভিযোগে তাদেরকে আসলে উচ্ছেদ করা হয়েছে। যদিও মানে সমালোচকরা বলছেন যে আসলে তারা মূলত বিতাড়িত হয়েছেন রাজ্যের যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, তার একটা বিশেষ পরিকল্পনায়। তিনি আসলে মূলত বাংলাভাষী মুসলমানদেরকে উচ্ছেদ করতে চাইছিলেন। সম্প্রতি তিনি একটা ফেসবুক স্ট্যাটাসে এরকমই বলেছেন যে এই অবৈধ মিয়ারা আমার শাসনামলে আসলে নিরাপদে থাকতে পারবে না। তারা এই কথাটা থেকে স্পষ্ট হয় যে আসলে যে তারা কি পরিমাণ বাঙালি মুসলিমদের প্রতি তাদের এক ধরনের বৈষম্যমূলক আচরণ এবং ক্ষোভ বিরাজ করছে তাদের মধ্যে। এবং ডেফিনেটলি এটি মানে আপনি যেটা বললেন যে পুশিনের সাথে সম্পর্ক আছে কিনা, নিশ্চিতভাবে বলাই যায় যে এইসব মুসলিম বাংলাভাষী মুসলমানদেরকে আসলে তারা যে কোনোভাবে ওই তাদের অঞ্চল থেকে বিতাড়িত করতে চাইছেন এবং তারা বাংলাদেশে পুশিন করতে চাইছেন। তো আসলে এটাতে স্পষ্ট যে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী এই ধরনের মন্তব্য করেন, বিশেষ করে এই ধরনের সাম্প্রদায়িক মন্তব্য করেন, তো তাতে স্পষ্ট বোঝাই যায় যে আসলে এটা তাদের একটা মানে বৈষম্যমূলক আচরণেরই বহিঃপ্রকাশ। মোহাম্মদ রকিব, আসলে বিজেপির হেমন্ত বিশ্ব শর্মা, উনি কিন্তু বিজেপিরই একজন রাজনীতিক, এবং উনি ক্ষমতা আসার পরে এই হারটি বেড়েছে উচ্ছেদ অভিযানের। আমি মীর ফজলে রাব্বি, আপনার কাছে আরেকটি আলোচিত বিষয় নিয়ে আসতে চাই। সেটা হচ্ছে যে আমরা জানি যে শীত চলে এসেছে ইউরোপ এবং রাশিয়া এই অঞ্চলে, এবং দেখা যাচ্ছে যে শীত আসার ভেতর দিয়ে রাশিয়া তার যুদ্ধ কৌশল, ইউক্রেনের যে যুদ্ধ কৌশল, এটাতে নতুন করে একটা বড় শিফটিং ঘটাতে যাচ্ছেন। এবং সম্প্রতি তারা হামলা জোরদার করেছে, এবং রাশিয়ার দিক থেকে বলা হচ্ছে, রাশিয়ার গণমাধ্যমগুলো বলছে যে পুতিন এবারে জেনারেল উইন্টারকে উনি কাজে লাগাতে চাচ্ছেন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে। আপনি আমাদের এ বিষয়টা নিয়ে একটু বলবেন। যেটি বললেন যে উইন্টার জেনারেল, আসলেই তাই। ম্যাডম্যাক্স মুভি আমরা দেখেছিলাম 70 দশকে, সেটির মতো করেই আসলে রুশ সেনার অগ্রসর হয়েছে। একদম ধোয়া ঢাকা মরুভূমি বলতে গেলে, একদম ধুধু প্রান্তরের মধ্যে একের পর এক বাইক এবং ড্রোন এবং ভাঙা গাড়ি নিয়েই তারা অ্যাপ্রোচ করেছে। এবং খুবই গুরুত্বপূর্ণ একটি অঞ্চল, সেটা হচ্ছে পোক্রোভক্স। এই পোক্রোভক্সকে বলা হয় দোনেৎস্ক অঞ্চলের প্রবেশদ্বার। সুতরাং এটিও দোনেৎস্কের পুরোটাই আসলে এখনো রুশ সেনারা দখল করতে পারেনি, আংশিক দখল করেছে। যেহেতু এই অঞ্চলও তারা প্রবেশ করেছে, সুতরাং বলাই যায় যে আসলে দোনেৎস্ক খুব সম্ভবত এখন পুরোপুরি হাতছাড়া হওয়ার দিকে আছে ইউক্রেনের। এবং আরেকটি অঞ্চল, সেটা হচ্ছে কুপিয়ানক্স, এটাও একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। এই দুই অঞ্চলে রুশ সেনাদের যে অ্যাপ্রোচ, সেটি দেখে আসলে বোঝাই যাচ্ছে যে পুতিন আসলে একদম আদা জল খেয়ে নেমেছেন। এবং আন্তর্জাতিক ভাবেও এটি নিয়ে যথেষ্ট আলোচনা যতই হোক, রাশিয়া কিন্তু সেদিকে খুব একটা পাত্তা দিচ্ছে না। এবং রাশিয়ার যে পররাষ্ট্রমন্ত্রী সার্গে ল্যাভরভ, তিনি সম্প্রতি বলেছেন যে আমি মনে করি যুক্তরাষ্ট্র এখন এটি নিয়ে বেশি মাথা ঘামাবে না এবং তারা এই বিষয়টাকে জটিল করবে না। অর্থাৎ রাশিয়া ধরে নিয়েছে যে যুক্তরাষ্ট্র তাদের ইউক্রেনকে সহযোগিতা করার যে একটি ধারা ছিল, সেটি থেকে কিছুটা সরে যে আসছে, সেটিও এখন রাশিয়া বুঝতে পারছে। এবং ইউরোপীয় দেশগুলো, অন্যান্য দেশগুলোর যে সমর্থন, সেটাও আসলে আমরা দেখতে পাচ্ছি অনেকাংশেই এখন
কমে আসছে। সুতরাং পরিস্থিতি যেদিকে যাচ্ছে আমার মনে হয় না শান্তি চুক্তি বা আলোচনা এই অবস্থায় এখন এই দুই দেশ আছে, যদিও রাশিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা ইউক্রেনের সাথে শান্তি আলোচনার জন্য প্রস্তুত, এবং গতকালকেও এটি নিয়ে রাশিয়ার মন্ত্রণালয় থেকে বিবৃতি দেওয়া হয়েছে যে তারা আলোচনায় বসতে যাচ্ছেন। কিন্তু বর্তমান যে পরিস্থিতি সেটিতে আসলে মনে হচ্ছে না যে তারা কোনো শান্তি আলোচনা বা কোনো ধরনের বৈঠকের জন্য তারা আসলে প্রস্তুত করছে। ধন্যবাদ আপনাদের দুজনকেই স্টুডিওতে এসে সব বিষয় নিয়ে আলোচনার জন্য। দর্শক, আমাদের আজকের অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এখানেই শেষ করছি। দেখা হবে আগামী পর্বে।